ওয়েলকাম ইউ অল। দেখো, আজকে বিল্ডিং কনস্ট্রাকশনের কুইক রিভিশন করব, পুরোটা কমপ্লিট করব। বিল্ডিং কনস্ট্রাকশন থেকে এমএসসি তে কিন্তু অনেক কোশ্চেন আসে। এটা খুবই ইম্পর্টেন্ট। কম টাইমের মধ্যে কুইক রিভিশন পুরো পার্টটাই আমরা দেখব। দেখো, আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ফোরাম থেকে কি কি প্রোভাইড করি। নেক্সট মান্থে আমাদের অ্যাপ লঞ্চ হয়ে যাবে, ভিডিও ক্র্যাশ কোর্স, রিডেবল বুক, ইন্টারভিউ গাইডেন্স, এই সমস্ত কিছু পেয়ে যাবে। আর ইউটিউব লেকচারগুলো আমরা প্রোভাইড করছি অলরেডি। আর হার্ড কপি বইও আছে, কিছু অর্ডার করতে পারো। দেখো, হার্ড কপি বইগুলোর মধ্যে এমএসসি পিআইকিউ সলিউশন আছে, সবাই পড়ে নিয়েছো, দেখেছো। পিএসসি জেইর সলিউশন বই আছে, প্র্যাকটিস মডিউল সেট আছে দুটো, আর হচ্ছে সাবজেক্টের বইয়ের মধ্যে দুটো ম্যারাথন বইয়ের দুটো পার্ট আছে। অর্ডার করতে গেলে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। দেখো, আমরা তাড়াতাড়ি স্টার্ট করি। বিল্ডিং এর দেখো কম্পোনেন্টস গুলো যদি দেখি, কম্পোনেন্টস এর মধ্যে আমরা দেখেছি সাবস্ট্রাকচার আর সুপারস্ট্রাকচার দুটো পার্টে ভাগ করি। সাবস্ট্রাকচারের মধ্যে ফাউন্ডেশনের পার্টটা পড়ে, যেটা ফুটিং পার্ট মেনলি। আর সুপারস্ট্রাকচারের মধ্যে গ্রাউন্ড লেভেলের ওপরে যে পার্টটা সেটা হচ্ছে পড়ে। এবার এর মধ্যে দেখো কোপিং আছে, প্যারাপেট ওয়াল যেটা ছাদেতে আমরা ইউজ করি, স্ল্যাব বা সিলিং যাই বলো, লিন্টেল আছে, লিন্টেল চাজা আছে, উইন্ডো আছে, উইন্ডো সিল লেভেল আছে, উইন্ডোর বটম লেভেলটাকে উইন্ডো সিল লেভেল বলে, ব্রিক ওয়াল আছে। তারপরে প্লিন্থ লেভেলে ডিপিসি ইউজ করি। ঠিক আছে, ফ্লোরিং আর নিচে হচ্ছে ফুটিং, এই কম্পোনেন্ট গুলো। আর ডোর উইন্ডো আছে। এই কম্পোনেন্ট গুলো নিয়েই কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন পুরো পার্টে এই জিনিসগুলোই আমাকে পড়তে হবে। দেখো, এই কম্পোনেন্ট গুলো নর্মাল যে ডেসক্রিপশন আছে সেগুলো তোমরা মোটামুটি কোনটা কাকে বলে জানো যে, কিন্তু এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস দেখো। কর্নিস, এই কর্নিসটা হচ্ছে অনেক সময় পরে বলছে প্রজেক্টিং অর্নামেন্টাল কোর্স, যেটা বিল্ডিং এর টপের কাছে ইউজ করা হয় অ্যাট দ্য জাংশন অফ দ্য, দেখো ওয়াল আর সিলিং এর জাংশনে একটা অর্নামেন্টাল কোর্স প্রজেক্টিং থাকে বাইরে দিয়ে, সেটা হচ্ছে কর্নিস বলে। সেটাকে ফ্রিজ কাকে বলে, দেখো ওই ইট ইজ এ কোর্স অফ স্টোন প্লেস ইমিডিয়েটলি বিলো দ্য কর্নিস। এই কর্নিসের ঠিক নিচে একটা স্টোন প্লেস করা হয়। ঠিক আছে, এক্সটার্নাল ফেস, ওয়ালের এক্সটার্নাল ফেসে একটা স্টোন ইউজ করা হয়, তাকে ফ্রিজ বলে। এখানে আমার কাছে এই মুহূর্তে পিকচার নেই, তোমরা গুগলে সার্চ করে এই দুটো পিকচার, ফ্রিজ কোনটা কর্নিস কোনটা দেখে নিও। দেখো, স্ট্রিং কোর্স কি তাহলে? স্ট্রিং কোর্স হচ্ছে, এটা হচ্ছে হরাইজন্টাল প্রজেকশন কোর্স অফ ম্যাসোনারি প্রজেক্টিং আউট অফ দ্য ওয়াল ফর শেডিং রেন ওয়াটার অফ দ্য ফেস। রেন ওয়াটারটাকে প্রোটেক্ট করার জন্য একটা প্রজেক্টিং কোর্স প্রোভাইড করা হয়। ঠিক আছে, সেটাকে হচ্ছে স্ট্রিং কোর্স বলে। করবেলটা কি? এই করবেলটা কিন্তু পরীক্ষায় এসেছিল, এমএসসি তেই এসেছিল, আবার রিপিট হতে পারে। তোমরা জানো এমএসসি তে কোশ্চেন রিপিট হয়, যে পরিমাণ কোশ্চেন রিপিট হয় আবার কিন্তু এটা আসতে পারে। করবেলটা দেখো, ইট ইজ এ প্রজেক্টিং স্টোন দ্যাট ইজ ইউজুয়ালি প্রোভাইডেড টু সার্ভ অ্যাজ সাপোর্ট অফ রুফ স্ট্রাস বিম অথবা ওয়েদার শেডে সাপোর্ট করার জন্য একটা প্রজেক্টিং স্টোন ইউজ করা হয়। ঠিক আছে, রুফ স্ট্রাস অথবা বিম অথবা ওয়েদার শেড, তাকে সাপোর্ট করার জন্য একটা প্রজেক্টিং স্টোন ইউজ করা হয়, সেটাকে করবেল বলে। লিন্টেল তোমরা জানো, ডোর আর উইন্ডোর ওপেনিং এর যে ওপরে একটা বিম ইউজ করা হয়, হরাইজন্টাল মেম্বার, সেটাকে আমরা লিন্টেল বলি। লিন্টেলটা আমরা দেখবে স্টিল সেকশনও হতে পারে। ঠিক আছে, ব্রিকের হয়, স্টোনের হয়, আয়রন হয়, আরসিসি হতে পারে, তাকে হচ্ছে লিন্টেল বলি। লিন্টেল অতটা তোমরা সবই জানো, বুঝতে পেরে লিন্টেল বললে তোমরা করতে পারবে। কিন্তু করবেল, ফ্রিজ, কর্নিস, এই কয়েকটা জিনিস কিন্তু একটুখানি দেখে নিতে হবে তোমাদের, খুবই ইম্পর্টেন্ট, 1 নম্বরে কিন্তু আসতে পারে। তারপরে দেখো, বিল্ডিং প্ল্যানিং এর যে প্রিন্সিপাল, এখানে 12টা প্রিন্সিপাল আছে। এই প্রিন্সিপাল গুলো থেকে একবারই পিএসসি তে কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে রুমিনেস। সেই জন্য এই প্রিন্সিপাল 12টা একবারটি দেখে নিও। রুমিনেসটা কি? এফিসিয়েন্ট ইউজ অফ পেস। আমাদের যে পেস এরিয়াটা থাকে তাকে এফিসিয়েন্ট ওয়েতে ইউজ করার জন্য, থ্রু এনহ্যান্স কমফোর্ট জোনটাকে এনহ্যান্স করার জন্য, এটাকে হচ্ছে রুমিনেস বলে, রুমিনেস। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একবার পিএসসির কোশ্চেনে এসেছিল, আমি পেয়েছি। তারপরে বাকি জিনিসগুলো দেখে নাও। অ্যাসপেক্ট হতে পারে, প্রসপেক্ট হতে পারে, ফার্নিচার রিকোয়ারমেন্ট হতে পারে, গ্রুপিং হতে পারে, সার্কুলেশন, স্যানিটেশন, এলিগেন্স, প্রাইভেসি, ফ্লেক্সিবিলিটি, ইকোনমি, প্র্যাকটিক্যাল কনসিডারেশন। দেখো, বিল্ডিং প্ল্যানিং এর প্রিন্সিপালের মধ্যে তোমাকে 4টে অপশন দিয়ে দিল, তার মধ্যে দেখবে একটা এই অপশনের বাইরে, সেরকমও কোশ্চেন আসতে পারে।
ছোট ওয়ান লাইনার হিসাবে দিতে পারে, ঠিক আছে? এগুলো তুমি একটুখানি দেখে রাখো, রুমিনেসটা অ্যাকচুয়াল দেখে রাখো, যদি কোশ্চেন এদিক ওদিক থেকে কপি করে তখন কিন্তু আসতে পারে। তারপর দেখো ফাউন্ডেশন পার্টের মধ্যে শ্যালো ফাউন্ডেশন জানি আমরা আর ডিপ ফাউন্ডেশন জানি। এবারে দেখো শ্যালো ফাউন্ডেশনের মধ্যে কি কি হতে পারে, আইসোলেটেড ফুটিং হতে পারে, ওয়াল ফুটিং হতে পারে, কম্বাইন ফুটিং হতে পারে, স্ট্রিপ ফুটিং, স্ট্র্যাপ ফুটিং আর র্যাপড ফুটিং। এর মধ্যে সব থেকে কিন্তু র্যাপ থেকে কোশ্চেন বেশি আসে, আমি বলে দিলাম, ঠিক আছে? আর ডিপ ফাউন্ডেশনের মধ্যে পাইল ফাউন্ডেশন, পিয়ার ফাউন্ডেশন, ওয়েল ফাউন্ডেশন। পাইল ফাউন্ডেশনটাও খুব ইম্পর্টেন্ট, আর হচ্ছে ওয়েল ফাউন্ডেশনটাও ইম্পর্টেন্ট। এগুলো থেকে কোশ্চেন আসে, ডেসক্রাইপটিভ ওয়েতে হতে পারে, কোনো ডেটা টাইপ হতে পারে। দেখো তারপরের স্লাইডে আমরা যাব এবং দেখে নেব শ্যালো ফাউন্ডেশন আর ডিপ ফাউন্ডেশনের মধ্যে পার্থক্যটা কি। এটা যেটা প্রথম লাইনে যেটা দেওয়া আছে এটা কিন্তু পড়েছে। ডেপথ অফ ফাউন্ডেশন বাই ব্রেথ অফ ফাউন্ডেশনের রেশিও যখন লেস অর ইকুয়ালস টু 1 হবে তখন তাকে শ্যালো ফাউন্ডেশন বলে, আর যখন গ্রেটার দ্যান 1 হবে তখন তাকে ডিপ ফাউন্ডেশন বলে। পাইল ফাউন্ডেশনে ইন জেনারেল এই রেশিওটা গ্রেটার দ্যান 15 হয়, এটাও মনে রাখবে, এটা একটা ডেটা আমি বলে দিলাম এখানেই। ডেপথ অফ লোড ট্রান্সফার টু স্মলার ডেপথের জন্য হয়, শ্যালো ফাউন্ডেশন মানে বুঝতে পারছো স্মলার ডেপথ, আর ডিপ ফাউন্ডেশন মানে গ্রেটার ডেপথের জন্য হয়, যেখানে ডেপথ অফ ফাউন্ডেশন বাই উইডথ অফ ফাউন্ডেশনের রেশিও গ্রেটার দ্যান 1 হয়। টাইপ অফ এক্সকাভেশন, এটা কি ওপেন এক্সকাভেশন হয়, এটা মেকানিক্যাল মিনস অফ বোরিং হয়, ড্রিলিং হয়, কারণ ডিপ ফাউন্ডেশনের মধ্যে পাইল পড়ে তোমরা জানো, বোরিং এবং ড্রিলিং। ডিস্টারবেন্স অফ সয়েল এখানে নেগলিজেবল হয়, এটা এক্সটেন্ড টু এ লার্জ জোন অল অ্যালং দ্য লেন্থ বরাবর লার্জ জোনেতে হয়। ভিজুয়াল ইন্সপেকশন এর ভিজুয়াল ইন্সপেকশন পসিবল নয়, কারণ অনেক ডেপথ পর্যন্ত যায়। ইউজেস কি হয়, যেখানে সয়েল কন্ডিশন গুড এবং বিয়ারিং ক্যাপাসিটি সয়েলের মোটামুটি ভালো, সেখানে কিন্তু এবং ইজিলি লোডটাকে ট্রান্সফার করতে পারে, ঠিক আছে? সুপারস্ট্রাকচারের লোডটা ইজিলি ট্রান্সফার করতে পারে, সয়েল বিয়ার করে নিতে পারে, সেখানে কিন্তু শ্যালো ফাউন্ডেশন হয়। যেখানে সয়েল কন্ডিশন পোর, লো বিয়ারিং ক্যাপাসিটি, সেখানে কিন্তু ফাউন্ডেশনের ডেপথ প্রচুর বেশি লাগে লোডটাকে ট্রান্সফার করার জন্য। কারণ দেখবে পাইল ফাউন্ডেশনে কি করি আমরা, হার্ড স্টার্টা পর্যন্ত বোর করি লোডটাকে ট্রান্সফার করার জন্য। কস্ট কি হয়, শ্যালো ফাউন্ডেশনের লো হয় আর ডিপ ফাউন্ডেশনের হাই হয়। এক্সাম্পল দেখো, এক্সাম্পলের মধ্যে স্প্রেড ফুটিং, ম্যাট অর র্যাপড ফুটিং, ওয়াল ফুটিং, স্ট্র্যাপ ফুটিং, আর হচ্ছে ডিপ ফাউন্ডেশনের মধ্যে পাইল ফাউন্ডেশন, পিয়ার ফাউন্ডেশন, এগুলো, ঠিক আছে, এটসেট্রা। এর মধ্যে ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, কোন কি জন্য কখন করা হয় সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো কিন্তু একটু জেনে রাখো। তারপর দেখো আমি বলেছিলাম ম্যাট অর র্যাপড ফাউন্ডেশনটা ইম্পর্টেন্ট। ম্যাট অর র্যাপড ফাউন্ডেশন কখন প্রেফার করা হয়, এখান থেকে কোশ্চেন এসছে, এই 3 নম্বর পয়েন্টে কিন্তু এটা হচ্ছে কোশ্চেন এসছে। দেখো যখন সয়েলের লো বেয়ারিং ক্যাপাসিটি থাকে তখন কিন্তু র্যাপড অর ম্যাট ফাউন্ডেশন প্রোভাইড করি। লোড অফ দ্য স্ট্রাকচার হ্যাজ টু ডিস্ট্রিবিউট, যখন লোডটা লার্জ স্ট্রাকচারের মধ্যে ডিস্ট্রিবিউট করার দরকার পড়ে তখন কিন্তু ম্যাট ফাউন্ডেশন ইউজ করি। আর কি বলছে দেখো, ইন্ডিভিজুয়াল অর এনি আদার ফাউন্ডেশন এরিয়া উড অ্যাপ্রক্সিমেটলি কভার, যখন দেখো সব ফাউন্ডেশনগুলো ইন্ডিভিজুয়াল ফাউন্ডেশনের এরিয়াগুলো যদি ধরে টোটাল এরিয়ার 50% হয়ে যায় তাহলে কিন্তু তখন র্যাপড অর ম্যাট ফাউন্ডেশন ইউজ করে দেওয়া হয়। অ্যাপ্রক্সিমেটলি কভার 50% অফ দ্য টোটাল গ্রাউন্ড এরিয়া বিনিথ দ্য স্ট্রাকচার, যদি ইন্ডিভিজুয়াল এরিয়া ধরে টোটাল ফাউন্ডেশনের এরিয়া, ধরো 10টা ফাউন্ডেশন আছে, তার 10টা ফাউন্ডেশনের এরিয়া টোটাল ফাউন্ডেশন এরিয়ার 50% হয়ে গেছে তখন কিন্তু পুরোটা জুড়ে র্যাপ করে দেওয়া হয়। কালাম আর ওয়াল আর প্লেস সো ক্লোজলি, যখন কালাম আর ওয়াল ক্লোজলি প্লেস হয়ে যায়, ওভারল্যাপ হওয়ার চান্সেস থাকে, তখনও র্যাপড করে দেওয়া হয়। স্ট্রেস অন সয়েল নিডস টু বি রিডিউস, স্ট্রেস রিডিউস করার জন্য করা হয়। দের ইজ এ পসিবিলিটি অফ ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট ইন কেস অফ ইন্ডিভিজুয়াল ফুটিং, ইন্ডিভিজুয়াল ফুটিং যদি করি এবং সবার যদি আলাদা আলাদা সেটেলমেন্টের অ্যামাউন্ট আসার চান্সেস থাকে তখন কিন্তু র্যাপড করে দেওয়া হয়। র্যাপড করলে কি হয়, ওভারঅল এরিয়াটা বেড়ে যায়, লোড ট্রান্সফার করার জন্য এরিয়াটা অনেক বেড়ে যায়, লার্জার এরিয়াতে লোডটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, ঠিক আছে? সেই জন্য র্যাপড ফাউন্ডেশন করি। বেসমেন্ট কনস্ট্রাকশন করার জন্য করা হয়। এনি আদার টাইপ অফ ফুটিং ক্যান নট বি ইউজ, যখন অন্য ফাউন্ডেশন করার অ্যাডভান্টেজ থাকে না তখনও র্যাপড করে দেওয়া হয়, ঠিক আছে? এই পয়েন্টগুলো মনে রাখবে। তার মধ্যে 3 নম্বর পয়েন্টটা কোশ্চেনে এসছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি নিজে হাতে পিআইকিউ সলভ করেছি এবং কোশ্চেনের টাইপ জানি বলেই এতটা আমি কনফিডেন্সের সাথে তোমাকে বলতে পারছি যে এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। এই
যদি তোমরা ভালো কন্টেন্ট পড়তে চাও তাহলে কিন্তু ম্যারাথন বুকগুলোর সাথে যেতে পারো, কারণ 50 থেকে 60 পেজের মধ্যে ইচ সাবজেক্ট বুলেট পয়েন্ট উইথ হাইলাইটেড সমস্ত কিছু কভার করা আছে, যেখানে এখন পর্যন্ত 2টো পার্টে এসেছে। পুরো কালার কপি তোমরা অর্ডার করতে পারো, দেখে নিতে পারো। অন্তত এই পরীক্ষার তো সময় নেই, কিন্তু ফার্দার যদি ভালো প্রিপারেশন নিতে চাও তাহলে কিন্তু দেখতে পারো। আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, অনেক হার্ডওয়ার্ক লাগে কন্টেন্টগুলো বানাতে। সাবস্ক্রাইব করে রাখো, ফার্দার অনেক ভালো ভিডিও আসবে এবং সাবজেক্ট ওয়াইজ ডিটেল থিওরি লেকচার আমরা বানাচ্ছি, সেগুলো তাড়াতাড়ি পেয়ে যাবে। পরে ফার্দার এক্সামের জন্য কিন্তু হেল্পফুল হবে। তারপর দেখো গ্রিলেজ ফাউন্ডেশন, এটা থেকে কোশ্চেন আসে, সেই জন্য আমি দিয়েছি। এই লাইনটা থেকেই ডেফিনেটলি ভাবে কোশ্চেনটা আসে। যখন হেভি লোড, স্ট্রাকচারের হেভি লোড আসে আর সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি খুবই লো হয়, তখন হচ্ছে স্টিল কালাম আমরা প্রোভাইড করি। ট্রান্সমিট হেভি লোডস ফ্রম স্টিল কালাম, স্টিল কালাম থেকে যখন হেভি লোড আসে আর বিয়ারিং ক্যাপাসিটিও যখন লো হয়, তখন কিন্তু আমরা গ্রিলেজ ফাউন্ডেশনটা ইউজ করি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। আর দেখো মিনিমাম ডেপথ অফ শ্যালো ফাউন্ডেশন র্যাঙ্কিন ফর্মুলা, এটা সয়েলের মধ্যে আছে। তোমরা জানো ডি মিনিমাম ইকুয়ালস টু পি বাই গামা 1 - sin phi/1 - sin, একটা প্লাস হবে এখানে, ভুল আছে কিছু, এটা একটুখানি দেখে নিও। মনে হয় এটা নিচেরটা প্লাস হয়, দেখে নিও একটুখানি তোমরা। এই ফর্মুলাটা থেকে ফর্মুলাটাই চেঞ্জ করে করে আসে, কিন্তু এই এমএসসি পরীক্ষাতে আসার চান্স অতটা নেই। দেখো অ্যাজ পার আইএস 1904 অল ফাউন্ডেশন শ্যাল এক্সটেন্ড, মিনিমাম ডেপথ এখানে বলছে ফাউন্ডেশনের 500 রাখতেই হয়, 500 বা 50 সেন্টিমিটার বা হাফ মিটার বলতে পারো, বিলো দ্য ন্যাচারাল গ্রাউন্ড লেভেলের থেকে মিনিমাম 500 ডেপথ অফ ফাউন্ডেশন হতে হবে, এটাই মনে রাখো। 500 মিনিমাম ডেপথ অফ ফাউন্ডেশন ফর লোড বিয়ারিং ওয়ালে 0.9 মিটার হয়, 900। আর মিনিমাম ডেপথ অফ শ্যালো ফাউন্ডেশন অন ক্লেতে 900 হয়, আর স্যান্ডে হয় 800। এটা হচ্ছে কয়েকটা ডেটা, এটা মনে রেখো। প্রথম ডেটাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফর্মুলাটা একটু দেখে নিও, আমারও ক্লিয়ার ভাবে মনে নেই, একটুখানি দেখে নিও কোনটা প্লাস কোনটা মাইনাস। তারপর দেখো মিনিমাম থিকনেস অ্যাট দ্য এজ অফ ফুটিং, এজ অফ ফুটিং এ মিনিমাম থিকনেস, এটা হচ্ছে আরসিসির পার্টে আছে। এইটা কিন্তু মনে রাখো, এই দুটো যখন ফুটিং রেস্টিং অন সয়েল হয় তখন হচ্ছে এজ অফ, যে এজ অফ ফুটিং হয় এজটার হচ্ছে ডাইমেনশনটা 150 হতে হবে, আর যখন পাইল হয় তখন কিন্তু 300 হতে হয়। এটা হচ্ছে মনে রাখবে। এটা দেখো আইএস 456 এর ক্লজ আমি দিয়েই দিয়েছি। আর ম্যাসোনারি আর প্লেন কংক্রিটটা পারলে দেখো, না পারলে দেখার দরকারও নেই, কারণ এই 3 আর 4 থেকেই কোশ্চেন আসে। তারপর দেখো ম্যাক্সিমাম টোটাল অ্যান্ড ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট ফর ডিফারেন্ট টাইপস অফ সয়েল অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ ফাউন্ডেশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক অনেকবার এটা কোশ্চেন এসছে, বেশি কোশ্চেন এসছে এটা পিএসসি তে। দেখো টাইপ অফ সয়েল যখন স্যান্ড হবে, আইসোলেটেড ফুটিং হলে ম্যাক্সিমাম টোটাল সেটেলমেন্ট হবে 40 আর র্যাপড বা ম্যাট ফুটিং হলে 40 থেকে 65। এবারে যদি ম্যাক্সিমাম ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট বলে আইসোলেটেড ফুটিং এর ক্ষেত্রে 25, এটাও 25। আর ক্লে এর জন্য 65 হয়। এখানে ম্যাট বা র্যাপড হলে সেই জায়গায় 65 থেকে 100। যদি ম্যাক্সিমাম ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট বলে আইসোলেটেড ফুটিং এর ক্ষেত্রে 40, এটাও 40। দেখো এটার জন্য এটা তো 25 আর 40, যদি ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট বলে, এখান থেকে এটা মনে রয়ে গেল। এখানে মনে রাখো 40 আর 65 ম্যাক্সিমাম, আর এখানে 65 থেকে 100, এটা মনে রাখলেই হবে। 40 টু 65 মনে রাখো, 40 আইসোলেটেড ক্ষেত্রে হয়, আর এখানে 65 টু 100। এইভাবে মনে রাখো, একটু ইজি হবে, তাহলে মনে থাকবে ব্যাপারটা। তারপরে দেখো, ওয়েল ফাউন্ডেশন, এটা নিয়ে কোশ্চেন একটা গ্রুপে দেখলাম কেউ পোস্ট করেছিল। ঠিক আছে, ওয়েল ফাউন্ডেশন ব্রিজ, পিয়ার, ডক, লার্জ ওয়াটারফ্রন্ট স্ট্রাকচার এইসব জায়গাতে হলে কিন্তু ওয়েল ফাউন্ডেশন বা ক্যাসান করা হয়। এটা হচ্ছে একটা বক্স লাইক স্ট্রাকচার বানানো হয়, বক্স লাইক স্ট্রাকচার পিকচারে দেখে নিতে পারো। টাইপস হচ্ছে ওপেন ক্যাসান, বক্স ক্যাসান, পিনেমেটিক ক্যাসান, সেই সবগুলো হয়। দেখো ব্রিক মেসানিটির মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে যেগুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে, কুইন ক্লোজার কখন বলে, লেন্থ বরাবর যদি কাট করে দিই দুটো ইকুয়াল পার্টে তখন তাকে কুইন ক্লোজার বলে। কোয়ার্টার কুইন ক্লোজার, তাকে আবার যদি দুটো ভাগে ভাগ করি তাহলে তাকে কোয়ার্টার। কিং ক্লোজার কি বলছে দেখো, ট্রায়াঙ্গেল শেপে একটা উইডথের দিকে অর্ধেক আর লেন্থের দিকে অর্ধেক পোর্শন যদি কাট করি তাহলে তাকে কিং ক্লোজার বলে। বেভেল ক্লোজার দেখো,
half width is maintained at one end and full width is maintained at other end, মানে উইথের দিকে একদিকে হাফ কাট করছি আর একদিকে ফুল উইথ পুরো কাট করে দিচ্ছি। মিটার ক্লোজার দেখো 40 to 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কাট করি তাহলে সেটাকে মিটার ক্লোজার বলে। দেখো পিকচারগুলো দেখে নিই, না হলে কিন্তু বুঝতে পারবে না। এই যে কুইন ক্লোজার কি বললাম, লেন্থ বরাবর পুরো আধা আধা কাট করে দিয়েছি। কুইন ক্লোজার কোয়ার্টার সেটাকে আরো অর্ধেক হাফ করে দিয়েছি দেখো, ঠিক আছে। কিং ক্লোজার বলেছি উইডথের দিকে অর্ধেক, লেন্থের দিকে অর্ধেক পোর্শন কাট করে দিয়েছে, এই পোর্শনটা কাট করে দিয়েছে ওপর থেকে। বেভেল ক্লোজার দেখো উইডথের দিকে অর্ধেক আর লেন্থের দিকে পুরোটা কর্নার পর্যন্ত কাট করেছি, পুরো ওয়ান এন্ড আর অ্যানাদার এন্ডের কর্নার পর্যন্ত কাট করে দিয়েছি। মিটার ক্লোজার দেখো 45 to 60 ডিগ্রি বলেছিলাম, এটা হচ্ছে দেখো এরকম। এবারে ব্যাট কাকে, ব্যাট হচ্ছে যদি লেন্থের দিকে পুরো আধা আধি কাট করে দিয়েছি, উইথ বরাবর আধা আধি কাট করেছি, তাহলে সেটা হাফ ব্যাট। 3/4 ব্যাট 3/4 যদি কাট করি। বেভেল ব্যাট দেখো এটা দরকার নেই, এখানের মধ্যে কুইন ক্লোজারটা মনে রাখো, ব্যাট মনে রাখো, মিটার্ড বেভেল কিং ক্লোজার এগুলো মনে রাখলেই হবে। তারপর দেখো বুলনোজ ব্রিক, যদি ব্রিকের একটা দিক রাউন্ডেড অ্যাঙ্গেল থাকে, রাউন্ডেড শেপ টাইপের হয় তখন তাকে বুলনোজ, আর যদি ডবল দিকেই হয়, ডবল দিকে বুলনোজ হয় তখন তাকে বলে কাউনোজ। এটা কিন্তু পড়েছে পরীক্ষায়, কেএমসিতেই পড়েছে বুলনোজ আর কাউনোজ। একটা দিকের এজটা হচ্ছে রাউন্ড শেপ করে দেয় সেটাকে হচ্ছে বুলনোজ বলে, আর যদি দুটো সাইডেই থাকে তখন তাকে কাউনোজ, ঠিক আছে। টুথিংটা কি, দেখো ওয়াল যখন ফিউচারে যখন ওয়াল এক্সটেন্ড করব তখন দেখবে আমরা স্টেপের মতো কিছু পোর্শন ব্রিকের বের করে রাখি, সেইটাকে অ্যাকচুয়ালি বন্ডিং এর কাজে লাগে, অল্টারনেট কোর্সে বন্ডিং এর জন্য ছেড়ে রাখি, সেটাকে আমরা কিন্তু টুথিং বলি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। দেখো তারপরে আমরা চলে যাব পরের স্লাইডে, যে গুড ব্রিক মেশনারি ওয়ার্কের জন্য কি কি দরকার। দেখো ব্রিক কি ধরনের হতে হবে, ওয়েল ব্রান্ড হতে হবে, যেটা রেড চেরি কালার হয়, ঠিক আছে। স্ট্রং হতে হবে, ডুরাবেল হতে হবে, এজগুলো শার্প হতে হবে, স্ট্যান্ডার্ড ডাইমেনশন এবং ইউনিফর্ম কালার যেটা আমাদের দরকার, এগুলো মেনটেন হতে হবে। উইদাউট ক্র্যাক থাকা চলবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে বেসিক ব্রিকের রিকোয়ারমেন্ট। তারপরে কি করতে হবে, দেখো মর্টার থেকে যাতে ময়েশ্চারটা অ্যাবজর্ব করে না নেয় সেই জন্য আমরা ড্রাই ব্রিক কখনো ইউজ করি না। দেখবে ব্রিককে ভিজিয়ে রাখা হয় জলে, ভিজিয়ে রেখে তারপরে ইউজ করা হয়। যদি ড্রাই ইউজ করে দিই মর্টার থেকে ময়েশ্চারটা নিয়ে নেবে, তার ফলে মর্টারের স্ট্রেংথটা কিন্তু কমে যাবে। এটাই বেসিক জিনিস, এটা মনে রাখতে হবে। যদি মাড মর্টার ইউজ করি তখন কিন্তু সোক ব্রিক দরকার হয় না, এটা একটা পয়েন্ট পরীক্ষায় আসে। মাড মর্টার মানে কাদার সাথে কাউ ডাং এসব মিলিয়ে আগেকার দিনে করা হতো সেই সব জায়গায়। লেইং হরাইজেন্টালি উইথ ফ্রগ ফেসিং আপ, ফ্রগটাকে সবসময় কি করা হয় যখনই ব্রিক মেসনারি করা হয়, ফ্রগটা উপরের দিকে রাখা হয়, ঠিক আছে। লেড হরাইজেন্টালি উইথ ফ্রগ ফেসিং আপ, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। ল্যাপিং কি হয়, মিনিমাম 1/4 ল্যাপিং হতে হবে, এটা মনে রাখতে হবে অ্যালং দ্য লেন্থ, এটা মনে রাখতে হবে। হাইট অফ কনস্ট্রাকশন প্রতিদিন বলে যে 1 মিটারের থেকে বেশি কনস্ট্রাকশন হাইট করা চলবে না, মানে ব্রিক মেসনারি কনস্ট্রাক্ট করা যাবে না 1 মিটারের থেকে বেশি। ইন জেনারেল 1 মিটার মনে রাখো। ভার্টিক্যাল জয়েন্ট দেখো অল্টারনেট কোর্সে দ্য ভার্টিক্যাল জয়েন্ট উইল অ্যালং দ্য সেম পারপেন্ড, ভার্টিক্যাল এটা পরীক্ষায় এসেছিল। ভার্টিক্যাল জয়েন্টে হচ্ছে অল্টারনেট কোর্সে সেম লাইনে থাকতে হবে, সেম পারপেন্ডে থাকতে হয়, ঠিক আছে। তারপর দেখো চেকিং কি করতে হয়, প্লাম্বার দিয়ে পার্টিকুলার আর আমরা পারপেন্ডিকুলার চেক করি, ঠিক আছে, পারপেন্ডিকুলার চেক করতে হয়। এরপরে দেখো বন্ড গুলো কি কি হয়, স্ট্রেচার বন্ড জানো, স্ট্রেচার ব্রিকের স্ট্রেচার সাইডটা যদি তুমি ফেসে দেখতে পাও তাহলে সেটা স্ট্রেচার বন্ড হয়, আর হেডার সাইডটা যদি দেখতে পাও সেটা হেডার বন্ড। ইংলিশ বন্ড দেখো আলাদা আলাদা কোর্সে একটাতে হেডার একটাতে স্ট্রেচার হলে ইংলিশ বন্ড, আর যদি হেডার স্ট্রেচার একই কোর্সে থাকে তাহলে সেটাকে আমরা বলি ফ্লেমিশ বন্ড, ঠিক আছে। এবার ইংলিশ বন্ড আর ফ্লেমিশ বন্ডের মধ্যে কি কোশ্চেন আসে সেটা দেখো। পার্টিকুলার প্রথম যে ডেফিনেশনটা আছে এটা থেকে কোশ্চেন আসে, বলে দেয় হেডার অ্যান্ড স্ট্রেচার অল্টারনেট কোর্সে যদি থাকে তখন সেটা কি বন্ড, সেটাকে বলে ইংলিশ বন্ড। আর যদি একই কোর্সের মধ্যে হেডার আর স্ট্রেচারটা অল্টারনেট ভাবে থাকে, মানে একটা হেডার একটা স্ট্রেচার, তাহলে সেটাকে বলে ফ্লেমিশ বন্ড। এবারে
এইটা গেল একটা একটা কোশ্চেন। এরপরে বলে যে আমার স্ট্রং স্ট্রং বন্ড কোনটা? স্ট্রং বললে ইংলিশ বন্ড হয় স্ট্রং, ঠিক আছে? আর যদি বলে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স অনুযায়ী কোন বন্ডটা সব থেকে ভালো, তাহলে কিন্তু হবে ফ্লেমিশ বন্ড। অ্যাপিয়ারেন্স কিন্তু ফ্লেমিশ বন্ডে ভালো পাওয়া যায়। এই তিনটে পয়েন্ট থেকেই পার্টিকুলার কোশ্চেন আসে, আর কিন্তু পড়ার এখন দরকার নেই। তারপর দেখো সিলিন্ডারনেস রেশিও ফর ম্যাসোনারি ওয়াল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোশ্চেনে এসছে। আজকের লেকচারে প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট, প্রতিটা স্লাইড ইম্পর্টেন্ট, কারণ কিছু কিছু কোশ্চেন এগুলো তুমি আরসিসি থেকে ধরে নিতে পারো, কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি কারণ প্রতিটা জিনিস তুমি যাতে কভার করে যাও আজকের ডেটে। কারণ বিল্ডিং কনস্ট্রাকশন এমএসসি তে সব থেকে বেশি কোশ্চেন আসে। দেখো যদি নাম্বার অফ স্টোরি 2 হয় তাহলে ম্যাক্সিমাম সিলিন্ডার রেশিও সিমেন্ট মর্টারে 27 আর লাইম মর্টার হলে 20। আর যদি গ্রেটার দেন 2 হয়, 2 স্টোরি হয়, তাহলে এটাও 27 হয়, কিন্তু এটা লাইম মর্টারের ক্ষেত্রে 13 হয়। ফর লোড বিয়ারিং ওয়াল দ্য ম্যাক্সিমাম পারমিসেবল সিলিন্ডার রেশিও 27। ফর নন লোড বিয়ারিং ওয়াল দ্য ম্যাক্সিমাম পারমিসেবল সিলিন্ডার রেশিও ইজ 30। এটা থেকে পার্টিকুলারলি অনেক কোশ্চেন এসছে, ঠিক আছে? এটা আইএস লেভেলেরও কোশ্চেন এসছে, 1 নম্বরের কোশ্চেন এখানে, এটা কিন্তু অবশ্যই জেনে যাবে। তারপর দেখো এক্সপানশন জয়েন্ট ইন মেসোনারি ওয়াল অ্যাজ পার আইএস 3414, এক্সপানশন জয়েন্ট শ্যাল নট বি লেস দ্যান 50 mm ওয়াইড and shall be paced not more than 30 mm apart as per IS 3414। 15 mm ওয়াইড হতেই হবে, আর পেস 30 মিটারের থেকে বেশি হওয়া যাবে না, নট মোর দ্যান 30 মিটার অ্যাপার্ট। এবারে দেখো IS 456 এ আছে ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন এক্সপানশন জয়েন্ট ইন স্ট্রাকচার। যদি স্ট্রাকচারে তুমি দেখো IS 456 এর রেসপেক্টে, তাহলে সেটা হয় 45 মিটার। এটা নোটে আমি দিয়ে দিয়েছি, একসাথে দুটোকে পড়ার জন্য আমি দিয়ে দিয়েছি। প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট, যতগুলো স্টার মার্ক করেছি, যতগুলো মার্কিং করেছি, সব ডেটাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে পড়তে হবে। তারপরে দেখো স্টোন ম্যাসোনারি থেকে কোশ্চেন খুবই কম আসে। একবার টাইপটা দেখে নিও, রাবেল ম্যাসোনারি আর আজলার ম্যাসোনারি হয়। এর মধ্যে পার্ট কতগুলো টাইপ আছে: ক্রাস্ট রাবেল ম্যাসোনারি, আনকাস্ট রাবেল ম্যাসোনারি, র্যান্ডম রাবেল ম্যাসোনারি, ড্রাই রাবেল ম্যাসোনারি, পলিগোনাল রাবেল ম্যাসোনারি আর ফ্লিন্ট রাবেল ম্যাসোনারি। আজলার ফাইন ম্যাসোনারি হয়, আজলার রাফ টুল ম্যাসোনারি, রক অর কুয়ারি ফেস্ট ম্যাসোনারি, আজলার চ্যাম্পার্ড ম্যাসোনারি, আর হচ্ছে আজলার ব্লক ইন কোর্স ম্যাসোনারি। এটার টাইপগুলো একটু দেখে নিও, টাইপগুলো একটুখানি দেখে নিও, ব্যাস অতটুকুই পড়ো। কারণ স্টোন ম্যাসোনারি এখন আর খুব একটা কোশ্চেন আসে না এখান থেকে, সেই জন্য আমি শুধু টাইপগুলো দিয়েছি। টাইপগুলো শুধু ক্যাটাগরিগুলো একটু দেখে নাও, ব্যাস। তারপর দেখো আমরা যে ড্যাম প্রুফ করি, ড্যাম প্রুফ এটা আমি এস্টিমেশনে পড়িয়েছি, এটা অনেক জায়গাতেই করিয়েছি, তবু একটু বলে দিই। দেখো ড্যাম প্রুফ কি করে, প্লিন্থ লেভেলে ইউজ করি আমরা জেনারেল, এটা একটা কোশ্চেন, ঠিক আছে? প্লিন্থ লেভেলে ইউজ করি, কি করে মানে সাবস্ট্রাকচার থেকে যে ময়েশ্চারটা আমাদের এন্ট্রি হয় সুপার স্ট্রাকচারে, সেটাকে প্রিভেন্ট করে দেয়। সেই জন্য আমরা একটা ড্যাম প্রুফিং কোর্স ইউজ করি প্লিন্থের ওপরে। দেখবে অনেকে বিটুমিন দিয়ে করে দেয়, অনেকে একটা 25 to 40 mm এর একটা আরসিসির কোর্স দিয়ে দেয়, আরসিসির, ঠিক আছে? অনেক কিছুই আছে, ম্যাক্সিমাম জায়গায় বিটুমিনই দিয়ে দেওয়া হয়। দেখো মিনিমাম হাইট 600 mm ফ্রম গ্রাউন্ড লেভেল থেকে হয়। জেনারেল ডিপিসির থিকনেস 2.5 সেন্টিমিটার হয়, অথবা 25 mm হয়। জেনারেল 25 mm হয়, এটা মনে রাখবে। 25 থেকে 40 mm পর্যন্ত হয় যখন আরসিসি যদি করে দিই আমি ছোট স্টোন চিপ দিয়ে, তাহলে কিন্তু 10 mm স্টেন চিপ দিয়ে, তাহলে হচ্ছে 40 mm পর্যন্ত হয়। ইন জেনারেল 25 mm মনে রাখতে হবে। গ্রেড অফ ডিপিসি কত হয়, যদি আরসিসি, যদি আমরা পিসিসি ইউজ করি, পিসিসি আরসিসি না, পিসিসির গ্রেড ইউজ হয়, যেহেতু রড থাকে না সেহেতু পিসিসি বলবে, সেহেতু M15 to M20 গ্রেডের পিসিসি আমরা ইউজ করি। আর হচ্ছে ফার্স্ট ক্লাস বিল্ডিং এর ক্ষেত্রে M20, এটা মনে রাখতে হবে। ইন জেনারেল M15, ফার্স্ট ক্লাস বিল্ডিং বললে M20। ম্যাক্সিমাম সাইজ অফ এগ্রিগেট কত বললাম, 10 mm বলে দিয়েছি অলরেডি। আর ড্যাম প্রুফিং মেটেরিয়াল ইন জেনারেল বিটুমেনই ইউজ হয়, আর মেজার করা হয় স্কোয়ার মিটারে। বোথ ডাইরেকশন হরাইজন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিক্যাল ডাইরেকশনে ইউজ করা যায়। বিটুমিনটা ইম্পর্টেন্ট, 10 mm টা ইম্পর্টেন্ট, 25 mm টা ইম্পর্টেন্ট, M15 M20 গ্রেডটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে কোথায় ইউজ করা হয়, প্লিন্থ লেভেলে
ইউজ করা হয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রতিটাই পয়েন্টে কোশ্চেন এসছে কোথাও না কোথাও, সেই বেসিসই কোশ্চেন পয়েন্টগুলো তুলে দিয়েছি আমি, এটা কিন্তু দেখে নিও। দেখো এবারে স্টেয়ার কেসের হেডরুম, হেডরুম ডিস্টেন্সটা কি বলে, দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স ফ্রম এ লাইন কাইন্ড, যদি আমরা নোজিং এর পয়েন্ট থেকে ভার্টিক্যাল ডিস্টেন্স দেখি, ঠিক আছে, ওপরের ফ্লোরের সফিটের বটম পর্যন্ত, তাহলে সেটা এটাকে বলে হেডরুম। যে ক্লিয়ার গ্যাপটা থাকে সেটাকে হেডরুম বলি। হেডরুমের হাইট, হেডরুম কত রাখা হয় স্টেয়ারে, এটা নিয়ে প্রচুর কিন্তু কন্ট্রাডিক্টরি আছে, অনেক জায়গায় অনেক অনেক ভ্যালু আছে। দেখো অনেক জায়গায় 2.03, 2.05, 2.1 মিটার এরকম ভ্যালু দেওয়া থাকে, ঠিক আছে। ইন জেনারেল ওই 2.3, 2.05, 2.1 এই ভ্যালুগুলোর মধ্যে যদি কোনো অপশানে থাকে তাহলে যে কোনো একটা অপশান চুজ করো। ব্যালাস্টার কি কাকে বলে, যে ভার্টিক্যাল মেম্বারগুলো থাকে, ঠিক আছে, স্টেপে, সেগুলোকে ব্যালাস্টার বলে। আর ব্যালাস্ট্রেড কি বলে, পুরো কম্বিনেশন অফ ব্যালাস্টারটাকে নিলে তাকে ব্যালাস্ট্রেড বলে। নিউয়েল পোস্ট কি, দ্য পোস্ট অ্যাট দ্য টপ আর বটমে, দেখবে যেটা সামনের সব থেকে পোস্ট সেটাকে হচ্ছে টপ আর বটমে থাকে, সেটা হচ্ছে কি বলে, নিউয়েল পোস্ট বলা হয়, ঠিক আছে, হ্যান্ডরেলটাকে সাপোর্ট করে। পিচ কাকে বলে, যেটা হচ্ছে অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা এ করে লাইন অফ নোজিং উইথ হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা বানায় সেটাকে হচ্ছে পিচ অর স্লোপ বলে। পিচ অর স্লোপ পরে আসছি, এর ডেটা অনেক ইম্পর্টেন্ট, যে ইম্পর্টেন্ট ডেটাগুলো পরেতে আছে সেগুলো আমি বলছি। এখন কম্পোনেন্টগুলো, যেগুলো ইম্পর্টেন্ট কয়েকটা কম্পোনেন্ট আমি বলে দিলাম। নিউয়েল পোস্ট ইম্পর্টেন্ট, ব্যালাস্টার ইম্পর্টেন্ট, হেডরুম ইম্পর্টেন্ট, অ্যান্ড হেডরুমের হাইট কত হয় ইম্পর্টেন্ট। হেডরুমের যেটা হাইট 2.03 থাকতে পারে, 0.5 থাকতে পারে, 2.1 থাকতে পারে, এর মধ্যে যদি কোনো একটা থাকে তাহলে সেই অপশনটা চোখ কান বুঝে করে দেবে, ঠিক হয়ে যাবে তোমার অপশন। রিকোয়ারমেন্ট অফ গুড স্টেয়ার কেসের জন্য কি কি রিকোয়ারমেন্ট, দেখো উইথ অফ স্টেয়ার একটা রিকোয়ারমেন্ট আছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ, মিনিমাম 0.9, আর হচ্ছে যদি পাবলিক বিল্ডিং হয় 1.5 to 1.8 মিটার উইডথ হয়, অ্যাভারেজ উইডথ। তারপরে দেখো লেন্থ অফ দ্য ফ্লাইট, দেখো ম্যাক্সিমাম যে স্টেপের নাম্বার এটা কিন্তু পরে, ম্যাক্সিমাম 12, মিনিমাম 3 আমাদের স্টেপ থাকতেই হবে, এটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো পিচ অফ স্টেয়ার, পিচ বলে দিয়েছি, পিচের ভ্যালুটা কত, 25 থেকে 40 হতে পারে, 25 থেকে 40, তার মানে মিনিমাম 25, ম্যাক্সিমাম 40 হতে পারে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ল্যান্ডিং এর উইথ কি হয়, স্টেয়ারের উইথের সাথে সমান হতেই হবে, নট লেস দ্যান হওয়া চলবে না, এটাও পরে ইম্পর্টেন্ট। তারপরে হেডরুমের হাইট বলেই দিয়েছিলাম, এখানে 3টে ভ্যালুই লেখা আছে, দেখে নাও। হ্যান্ডরেল, হ্যান্ডরেলের মিনিমাম হাইট কত হয়, অ্যাবাভ ট্রেডের ওপর থেকে 75 থেকে 80 সেন্টিমিটার হয়। উইন্ডার হচ্ছে এখানে, জানি না কেন হাইলাইট করতে ভুলে গেছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উইন্ডার শুড বি অ্যাভয়েডেড অর দেয়ার শুড বি প্রোভাইডেড অ্যাট দ্য লোয়ার এন্ড অফ দ্য ফ্লাইটের লোয়ার এন্ডে উইন্ডার ইউজ করা হয়, ঠিক আছে। আর একটা উইন্ডার বলা হয়, সে সার্কুলার ওয়েতে থাকলে ডাইরেকশন চেঞ্জ করতে গেলে সেটাও কিন্তু উইন্ডার বলে, সেটা হচ্ছে কি বেশি ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে জেনে রাখলে যে কম্পোনেন্ট গুলো কি কি। দেখো হেডরুম হাইট হচ্ছে, এটাকে হচ্ছে হেডরুম বলে, এই হাইটটাকে ট্রেডের ওপর থেকে যেটা ডিস্টেন্সটা সেটাকে হচ্ছে হেডরুম হাইট বলে। এই অ্যাঙ্গেলটা যেটা দেখানো আছে এটা হচ্ছে পিচ। তারপর দেখো স্টেয়ারের মধ্যে কোয়ার্টার টার্ন স্টেয়ার কোনটা, সেটা যদি চেঞ্জ ইন ডাইরেকশন ফ্লাইটে 90 ডিগ্রিতে হয় তাহলে তাকে কোয়ার্টার টার্ন, যদি 100 ডিগ্রিতে হয় তাহলে হাফ হাফ টার্ন স্টেয়ার বলে। হাফ টার্ন স্টেয়ারকেই কিন্তু ডগ লেগ স্টেয়ার বলা হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হাফ টার্ন স্টেয়ারকেই ডগ লেগ স্টেয়ার বলা হয়, এটা পরীক্ষায় পড়েছে। বাইফার্কেটেড স্টেয়ার, দেখবে যখন ন্যারো ফ্লাইট হয়, মিডে একটা ল্যান্ডিং থাকে, বোথ সাইডের দিকে স্টেয়ারটা এক্সটেন্ড হয়, তখন দেখবে সেটাকে বাইফার্কেটেড স্টেয়ার বলে। পিকচারে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা বাইফার্কেটেড স্টেয়ার। মিডে ল্যান্ডিং আছে, এটা একদিকে উঠে যাচ্ছে, এটা একদিকে উঠে যাচ্ছে, এটা স্ট্রেট স্টেয়ার, এটা কোয়ার্টার টার্ন, এটা কি হাফ টার্ন। এই দুটো হচ্ছে
এই দুটো হচ্ছে স্ট্রেট, এটা হচ্ছে কোয়ার্টার, আর এটা হচ্ছে হাফ টার্ন অথবা ডগলেগ স্টেয়ার। এটা তোমরা সবাই জানো, এটা ডগলেগ স্টেয়ার। আর এটা হচ্ছে বাইফার্কেটেড। এই কয়েকটা জিনিস মনে রাখো, তাহলেই হবে। এই হাফ টার্ন স্টেয়ারের কোশ্চেনটা এসেছে ডগলেগ স্টেয়ারের, ঠিক আছে। তারপর দেখো, এটা হচ্ছে, এটা না পড়ে কেউ যাবে না, এটা পড়ে গেলে তোমাকে 1 নম্বর এই স্লাইডটা দিয়ে যেতে পারে তোমাকে। দেখো থাম রুলে কি বলছে, ট্রেড প্লাস টু রাইজার, ট্রেড প্লাস টু ইন্টু রাইজারের ভ্যালু 550 থেকে 600 হয়। যদি ট্রেড প্লাস রাইজার শুধু করো 400 থেকে 450, আর ট্রেড ইন্টু রাইজার 40,000 থেকে 41,000 স্কোয়ারে আছে, ঠিক আছে। এটা দেখে নেবে। ট্রেড, দেখো রাইজার নট গ্রেটার দেন 200 এবং ট্রেড নট লেস দেন ইকুয়ালস টু 240 হয়। এটা ইন জেনারেল ভ্যালু মনে রাখবে। পাবলিক বিল্ডিং এর ক্ষেত্রে কত হয়, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে কত হয় দেখে নেবে। স্লাইডটা আমি তো পুরো পিপিটিটাই প্রোভাইড করে দেব পিডিএফ করে, কিন্তু 2 দিন পরে। সবাইকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যদি সাবস্ক্রাইবার বাড়ে তাহলে কিন্তু আমরা আরো অনেক কিছু ভিডিও নিয়ে আসবো এবং পুরো পিডিএফ সমস্ত কিছু প্রোভাইড করে দেব। কারণ এতটুকু রিকোয়ারমেন্ট বা আমাদের এ তো থাকবেই, যে তোমাদের তরফ থেকে অ্যাটলিস্ট একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো স্লোপ অর পিচ আগেই বলেছি, এই 40-এর জায়গায় অনেক সময় 38 ডিগ্রি দেওয়া থাকে, এটা কিন্তু 38ও থাকতে পারে, 40ও থাকতে পারে। আগে 38ই থাকতো, এখন 40 এটাকে বলে, ঠিক আছে। নাম্বার অফ স্টেপ 3 আর 12 আগেই বলে দিয়েছি। উইথ অফ ল্যান্ডিং ইকুয়াল অর গ্রেটার দেন উইডথ হয়, উইডথ অফ স্টেয়ারের সাথে ইকুয়াল হবে, ইকুয়াল অর গ্রেটার দেন হবে। এটা মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন এসছে অনেক। আর এটা আমি আগেই বলেছিলাম 0.9 মিটার, আর এটা 1.5 মিটার থেকে 1.8 মিটার। এগুলো কিন্তু পড়তে হবে, এগুলো ইম্পর্টেন্ট প্রতিটা। যতগুলো হাইলাইট করা আছে সেগুলো অন্তত পড়ে নিও। তারপর দেখো নাম্বার অফ রাইজারের কি হয়, টোটাল হাইট থেকে যদি সিঙ্গেল রাইজারের হাইট ভাগ করি তাহলে নাম্বার অফ রাইজার পেয়ে যাব, কতগুলো রাইজার। এটা দিয়ে ছোটখাটো কোশ্চেন আসে, ঠিক আছে। আর ট্রেডটা কি হয়, নাম্বার অফ রাইজারের থেকে 1 কম হয়, ভ্যালু হচ্ছে একটা কম হয়, ঠিক আছে। এটা মনে রাখবে। ট্রেড না জিজ্ঞাস, রাইজার না জিজ্ঞাস করে ট্রেড জিজ্ঞাস করে নেবে, তখন কিন্তু নাম্বার অফ রাইজারের ভ্যালু থেকে 1 মাইনাস করতে হবে। আর যদি ডবল ফ্লাইটের ক্ষেত্রে বলে তখন কিন্তু 2 মাইনাস করতে হবে। সিঙ্গেল ফ্লাইটে হলে -1, ডবল ফ্লাইটে বললে -2। এবারে দেখো ল্যান্ডিং, ল্যান্ডিংটা আমাদের ওয়ালে হচ্ছে মিনিমাম, বলা নেই এখানে, 110 মোটামুটি এমবেডেড হতে হয়। আর হচ্ছে দেখো, ফর স্টেয়ার স্প্যানিং হরাইজন্টালি দ্য মিনিমাম ওয়েস্ট প্রোভাইডেড 120 অথবা 12 সেন্টিমিটার হয়। হেডরুম হাইট আগেই বলে দিয়েছি, ঠিক আছে। আর একটা জিনিস, যদি রাইট অ্যাঙ্গেলে যদি আমরা অ্যাঙ্গেলটা মেজার করি, এই হচ্ছে ধরো নোজিং, এখান থেকে আমরা এই যে লাইন, এখান থেকে আমরা এর লাইনটা পর্যন্ত মেজার করছি 2.1। এবার যদি এই ডাইরেকশনে রাইট অ্যাঙ্গেলে যদি মেজার করি, এটা হবে 1.5 মিনিমাম হতে হবে, এটা 2.1 মতো হয়। এটা হচ্ছে, এই দুটো ভ্যালু মনে রাখতে হবে। কোন কোন দিক থেকে কোন ডাইরেকশনে বলেছে, ভার্টিক্যালি বলেছে না রাইট অ্যাঙ্গেলে বলেছে, সেটা কিন্তু দেখে রাখতে হবে, দেখে তোমাকে চুজ করতে হবে। 2.1 হেডরুম হাইট, আর যদি বলে রাইট অ্যাঙ্গেলে কতটা লাইন অফ নোজিং থেকে, তাহলে কিন্তু 1.5। কম্বিনেশন অফ রাইজ অ্যান্ড ট্রেড, দেখো কি ধরনের, 15 সেন্টিমিটার রাইজার ইউজ করলে ট্রেড 28 সেন্টিমিটার ইউজ করি। আবার 16-র সাথে হয় 26-এর কম্বিনেশন, আর এখানে 17-র সাথে হয় 24-এর কম্বিনেশন। এটা ইন জেনারেল ভ্যালু, এটা কিন্তু মনে রাখো, এটাও অনেক সময় কোশ্চেনে এসছে। আর্চ, দেখো আর্চের মধ্যে কি কি পড়ে, ইন্ট্রাডস, এক্সট্রাডস প্রচুর ইম্পর্টেন্ট। যদি আউটার আন্ডার সারফেস অফ আর্চটাকে বলছে ইন্ট্রাডস, ঠিক আছে। এই নিচের সারফেসটাকে বলছে ইন্ট্রাডস, ওপরের সারফেসটাকে বলছে এক্সট্রাডস। এবারে এই ভয়েসোর্স অর আর্চ ব্লক, এই হচ্ছে দেখো এই এখানে যে ব্লকগুলো আছে এগুলোকে বলছে আর্চ ব্লক, ঠিক আছে। এটাও ইম্পর্টেন্ট, এক্সট্রাডস ইন্ট্রাডস এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো ক্রাউন, ক্রাউনটা কি, হাইয়েস্ট পয়েন্ট। ক্রাউন সবসময় হাইয়েস্ট পয়েন্ট, রোডেতেও আছে।
হাইয়েস্ট পয়েন্ট অফ এক্সট্রাডসকে ক্রাউন বলে। কিস্টোন কি, সব থেকে সেন্টারে যেটা হচ্ছে এজ শেপ ব্লকটা প্রোভাইড করা হয় সেটাকে বলে কিস্টোন। স্কিউ ব্যাক দেখো, ইট ইজ দ্য সারফেস অফ দ্য অ্যাবাটমেন্ট অন হুইচ আর্চটা যে সারফেসে অ্যাবাটমেন্টে রেস্ট করেছে সেটাকে বলে স্কিউ ব্যাক। এটাকে দেখো, এটাকে বলে হচ্ছে স্কিউ ব্যাক। ঠিক আছে, এতগুলো জিনিস দেখে নিয়েছো, পিকচারও দেখে নিয়েছো, বুঝতে পেরে গেছো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রাইজটাকে কি বলে? ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন, ভার্টিক্যাল ডিস্টেন্সটাকে বলে, ভার্টিক্যাল ডিস্টেন্স যেটা হয় সেটা হচ্ছে রাইজ, হাইয়েস্ট পয়েন্ট অফ অন ইন্ট্রাডস। তারপরে দেখো ডেপথ অফ আর্চ, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইন্ট্রাডস আর এক্সট্রাডসের মধ্যে যে ডিস্টেন্সটা থাকে সেটাকে বলে ডেপথ। স্প্যান্ড্রেল কি? স্প্যান্ড্রেল ইজ দ্য ট্রায়াঙ্গুলার ওয়েলিং এনক্লোজ বাই এক্সট্রাডস অফ অ্যান আর্চ। এই যে এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি হচ্ছে না, এই এই পোর্শনটাকে বলে স্প্যান্ড্রেল। এটাও মনে রাখতে হবে। এই কয়েকটা পয়েন্ট কিন্তু পড়ে নিও, খুবই ইম্পর্টেন্ট। আর্টস থেকে পড়লে এই কম্পোনেন্ট থেকেই কোশ্চেন আসবে, এটা শিওর। দেখো টেম্পোরারি ওয়ার্কের স্ক্যাফোল্ডিং, স্ক্যাফোল্ডিং কি বলে? একটা প্ল্যাটফর্ম যেটার উপরে ওয়ার্কার দাঁড়িয়ে কাজ করে। টেম্পোরারি রিজিড স্ট্রাকচার দ্যার অ্যাক্ট অ্যাজ এ প্ল্যাটফর্ম ক্যারি আউট দ্য ওয়ার্ক বাই দ্য ওয়ার্কার্স ইন অ্যান এলিভেটেড স্ট্রাকচার, তাকে কি বলে? স্ক্যাফোল্ডিং বলে। ডেফিনেশন থেকে কোশ্চেন এসেছে। সোরিং, সোরিং কি? টেম্পোরারি স্ট্রাকচার সাপোর্ট দেওয়ার জন্য, কোনো আনসেফ স্ট্রাকচারকে সাপোর্ট দেওয়ার জন্য যে টেম্পোরারি স্ট্রাকচার প্রোভাইড করা হয় তাকে হচ্ছে সোরিং বলে। আর আন্ডারপিনিং কি? আন্ডারপিনিং হচ্ছে দেখো ফাউন্ডেশনের যদি স্ট্রেংথ কম হয়ে যায়, ফাউন্ডেশনের স্ট্রেংথেনিং করার জন্য কি করা হয়? নিউ ফাউন্ডেশন আন্ডার এক্সিস্টিং ফাউন্ডেশনের নিচে নিউ ফাউন্ডেশন বানানোর জন্য স্ট্রেংথেনিং করা হয়, সেটাকে হচ্ছে আমরা বলি আন্ডারপিনিং অফ দ্য স্ট্রাকচার। আন্ডার অ্যান এক্সিস্টিং ওয়ান অর স্ট্রেংথেনিং অ্যান এক্সিস্টিং ফাউন্ডেশন, স্ট্রেংথেনিং করার জন্য অথবা নিউ ফাউন্ডেশন প্লেস করার জন্য আমরা হচ্ছে আন্ডারপিনিং করে থাকি। এই তিনটে ডেফিনেশন থেকেই কোশ্চেন এসছে। ঠিক আছে, এর থেকে স্ক্যাফোল্ডিং এর যদি কম্পোনেন্ট গুলো দেখে নিতে পারো, হরাইজন্টাল মেম্বার, ঠিক আছে, ভার্টিক্যাল মেম্বার, এগুলো যদি দেখে নিতে পারো একটু দেখে নিও। বাকি তেমন কিছু আর দেখার দরকার নেই। সোরিং এরও টাইপ গুলো একটু দেখে নিও। ঠিক আছে, এগুলো দেখে নিও অল্প। তাও যদি না সময় থাকে এই ডেফিনেশন তিনটা দেখে যেও অবশ্যই। তারপর দেখো প্লাস্টারিং এ ডিফারেন্ট লেয়ার, প্লাস্টারিং এ যেটা ফার্স্ট বা আন্ডারকোট বা রেন্ডারিং লেয়ার, সেটা কি জন্য করা হয়? স্ট্রেটেনিং, স্ট্রেট করার জন্য, সারফেসটাকে স্ট্রেট বা লেভেল করার জন্য আনইভেন সারফেসটাকে, সেটা কিন্তু সেটা ফার্স্ট কোট প্রোভাইড করা হয়। ফার্স্ট আন্ডারিং, রেন্ডারিং অর আন্ডারকোট, ফার্স্ট কোট অথবা রেন্ডারিং কোট অথবা আন্ডারকোট কত হয়? 10 থেকে 15 হয়। সেকেন্ড বা ফ্লোটিং কোট কত? 6 থেকে 8 হয়। আর থার্ড বা সেটিং কোট বা ফিনিশিং কোট 2 থেকে 3 প্রোভাইড করা হয় স্মুথ সারফেস পাওয়ার জন্য। ঠিক আছে, তিনটে লেয়ারে প্লাস্টার হলে এরকম ভাবে করা হয়। এবারে দেখো প্লাস্টারিং এর কোড কত? IS 1661 হচ্ছে এর কোড। প্লাস্টারিং মেজার করা হয় মিটার স্কোয়ারে। ইন জেনারেল থিকনেস 12 ইউজ করা হয়। আর যদি বলো সিঙ্গেল কোটে প্লাস্টার করছো তাহলে থিকনেস 6 থেকে 12 পর্যন্ত হয়। ঠিক আছে, ডিফারেন্ট এরিয়ায় কিন্তু থিকনেস ডিফারেন্ট হয়। যদি আউটার সাইড করি 18 থেকে 20, ঠিক আছে, ইনসাইড হলে 12 থেকে 15, স্ল্যাবে হলে 6 ইন জেনারেল হয়। বুলক মার্ক কি? প্লাস্টার করার আগে সারফেসটা, দেখো বুলমার্ক করার আগে যখন আমরা লেবেলিং দিই তখন লেবেলিং প্যাডের মতো একটা মার্কিং করে দেওয়া হয় থিকনেসটাকে ইউনিফর্ম রাখার জন্য, সেটাকে আমরা বলি বুল মার্ক। ঠিক আছে, ছোট ছোট মার্কিং করে দেওয়া হয়, সেটাকে বলি বুল মার্ক। আর পারগেটিং, পারগেটিং কি? ডেকোরেটিভ আর ওয়াটারপ্রুফ প্লাস্টারিং, যেটাকে পারগেটিং বলে, এটাও কিন্তু কোশ্চেন এসছে। আর দ্য প্রসেস অফ মেকিং, দেখো প্লাস্টারিং করার সময় ব্যাকগ্রাউন্ডটাকে রাফ করে দেওয়া হয়, সেই প্রসেসটাকে কি বলে? হ্যাকিং। এটাও পরীক্ষায় এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এতগুলো জিনিস মনে রাখতে হবে, সব কটা ডেটাই কিন্তু পরীক্ষায় এসেছে, তোমাদের এগুলো দেখে যেতে হবে। আরো একবার বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমরা অনেকটা মোটিভেশন পাই, কারণ এই কন্টেন্টগুলো বানাতে আমাদের অনেকটা হার্ডওয়ার্ক করতে হয়। দেখো ডিফেক্টস অফ প্লাস্টারিং এ বলছে ব্লিস্টারিং বা ব্লোয়িং অফ প্লাস্টার, যখন প্লাস্টারটা ফুলে গিয়ে ছিঁড়ে পড়ে যায় তখন হচ্ছে সেটাকে ব্লোয়িং অফ প্লাস্টার বলে। লেট স্লেকিং অফ লাইম পার্টিকেল হলে স্মল স্প্যাচেস অফ প্লাস্টার সুয়েলিং আউট বিয়ন্ড দ্য প্লাস্টার সারফেস,
ঠিক আছে, তাহলে সেটাকে ব্লোয়িং অফ প্লাস্টার বলা হয়। এফ্লোরেসেন্স কি, হোয়াইট প্যাচেস যদি থাকে তাহলে সারফেসে, তাহলে সেটাকে এফ্লোরেসেন্স বলি। হোয়াইট ইজ ক্রিস্টালাইন সাবস্টেন্স হুইচ অ্যাপিয়ার অন দ্য সারফেস ডিউ টু প্রেজেন্স অফ সল্ট, তাহলে সেটাকে এফ্লোরেসেন্স বলে। ক্রেজিং মানে হেয়ার ক্র্যাক। ফ্লেকিং হচ্ছে ফরমেশন অফ ভেরি লুজ মাস অফ প্লাস্টার সারফেস, মানে ছোট সারফেস ধরো প্লাস্টার সারফেস থেকে ভেঙে পড়ে গেল, তখন ফ্লেকিং। পিলিং কমপ্লিট ডিসলোকেশন, লুজ মাস অফ প্লাস্টার যদি ফরমেশন হয় তাহলে তাকে ফ্লেকিং। দেখো যদি কমপ্লিট ডিসলোকেশন হয়ে যায়, সাম পোর্শন, কিছুটা পোর্শন পুরো কমপ্লিট ডিসলোকেশন হয়ে গেছে, তাহলে তাকে সেটাকে বলে পিলিং। পপিং কি বলে, কনিক্যাল হোল যদি ফর্ম হয় প্লাস্টার সারফেসে তাহলে সেটাকে পপিং বলে। এই কয়েকটা জিনিস মনে রাখো, এফ্লোরেসেন্স, ব্লোয়িং অফ প্লাস্টার, পিলিং, ফ্লেকিং, ক্রেজিং মানে তো হেয়ার ক্র্যাক সবাই জানো। ঠিক আছে, এই কয়েকটা জিনিস ওয়ান লাইনে জাস্ট পড়ে রাখো। রিভিশনের জন্য এই মুহূর্তে এতটুকু এনাফ। দেখো ফ্লোরিং এর মধ্যে, টেরাজো ফ্লোরিং এর মধ্যে 3 থেকে 6 মার্বেল চিপস এগ্রিগেট হিসাবে ইউজ করা হয়, তখন তাকে টেরাজো ফ্লোরিং বলে। টেরাজো মিক্সচার কি হয় দেখো, 1 পার্ট সিমেন্টের সাথে, হোয়াইট বা কালার সিমেন্টের সাথে 2 থেকে 3 পার্ট মার্বেল চিপ উইথ ওয়াটার দিয়ে ওয়ার্কেবল মিক্স বানিয়ে করা হয়। এতটুকু মনে রাখো তাহলেই হবে। আর কর্ক ফ্লোরিং এ নয়েজলেস ফ্লোরিং জন্য কর্ক ফ্লোরিং বানানো হয়। এইটুকুই পড়ো, আর পড়ার দরকার নেই। দেখো রূপ, রূপের টাইপ হয় দেখো, পিচ অথবা স্লোপিং রূপ, ফ্ল্যাট রূপ বা টেরেস রূপ, আর হচ্ছে কার্ভ টাইপের রূপ হতে পারে। পিচ রূপ কি বলছে, পিচ রূপে স্লোপ হচ্ছে 10 ডিগ্রির থেকে বেশি হয়, এটা মনে রাখো। পিচ রূপ কোথায় ইউজ করা হয়, হিলি রিজিয়ানে, কোস্টাল এরিয়াতে যেখানে বেশি বৃষ্টি হয়। আর কি, ইউজ ফর লার্জার স্প্যান, স্প্যান 6 মিটারের থেকে বেশি হয়। সেন্টার টু সেন্টার বে এর ডিস্টেন্স কত, L/3 টু L/5 হয় বে এর ডিস্টেন্স। আর ফ্ল্যাট রুফ স্লোপ কত হয়, less than 10 হয়, যেখানে ফর গুড ড্রেনেজ স্লোপ প্রোভাইডেড, স্লোপটা কত 1/20 প্রোভাইড করা হয়। আর নর্মাল কন্ডিশন প্লেন এরিয়াতে এই টাইপের রুফ ইউজ হয়, স্প্যান আপ টু 6 মিটার হয়। এগুলো মনে রাখবে। আর কার্ভ রুফ হয় ডোম আর মেট্রো স্ট্রাকচারে, দেখেছো কার্ভ টাইপের রূপ বানানো হয় ডোম আর মেট্রো স্ট্রাকচারে। ঠিক আছে, এই কটা ডেটা মনে রাখবে অবশ্যই। পিচ রূপ কখন, যখন স্লোপটা 10 ডিগ্রির বেশি, আর যখন ফ্ল্যাট রূপ 10 ডিগ্রির থেকে কম। ফ্ল্যাট রূপে 1/20 স্লোপ দেওয়া হয় ফর গুড ড্রেনেজ ওয়ার্কের জন্য। নর্মাল কন্ডিশন প্লেন এরিয়াতে ইউজ করা হয়, আর স্প্যান আপ টু 6 মিটার হয়। ঠিক আছে, স্প্যান 6-এর থেকে বেশি হলে পিচ বা স্লোপিং রূপ ইউজ করে। কোস্টাল এরিয়াতে পিচ বা স্লোপিং রূপ ইউজ করা হয় হিলি রিজিয়ানে। তারপর দেখো পিচ রূপের কয়েকটা টাইপ আছে। লিন টু রূপ অর সেট, দিস টাইপ অফ রূপ হুইচ স্লোপ ইজ ওয়ান ডাইরেকশন, যদি স্লোপ একটা ডাইরেকশনে হয় তাহলে তাকে লিন টু রূপ অথবা সেট বলে। গ্যাবেল রূপ কি বলছে দেখো, 2 ডাইরেকশনের স্লোপ যখন প্রোভাইড করি, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ স্লোপ কদিকে, দুদিকে, তখন তাকে গ্যাবেল রূপ বলি। এবারে হিপ রূপ, হিপ রূপ দেখো কি বলছে, 4 সাইডেই স্লোপ প্রোভাইড করলে, এখানে 4 সাইডে স্লোপ প্রোভাইডেড আছে, 4 সাইডে স্লোপ প্রোভাইড করলে তাকে হচ্ছে হিপ রূপ বলি। গ্যাম্বেল রূপ কি বলছে, দিস টাইপ অফ রূপ হুইচ স্লোপ ইন 2 ডাইমেনশন বাট দে আর ব্রেক ইন ইচ স্লোপ, দুদিকেই আছে কিন্তু ব্রেক আছে, দুটো পার্টে, একটা সাইডে দুটো পার্টে ব্রেক আছে, তাকে কিন্তু বলি গ্যাম্ব্রেল রূপ। ম্যানসার্ড রূপ কি বলছে দেখো, রূপ স্লোপ ইন 4 ডাইরেকশন বাট ইচ স্লোপ হ্যাজ ব্রেক, 4 ডাইরেকশনই আছে কিন্তু মাঝে একটা ব্রেক আছে, এরকম ভাবে প্রতিটা দিকে ব্রেক আছে, সেটাকে বলে ম্যানসার্ড রূপ। ডে গ্রুপ কি, স্লোপ ইন 4 ডাইরেকশন বাট প্লেন সারফেস ইজ ফর্মড অ্যাট টপ, সেটাকে বলছি। দেখো আমি যেটা ছবি এঁকে দিয়েছি সেটা প্লেন সারফেস টপে হবে, সেটা ডে গ্রুপই হয়ে গেল, চারদিকে স্লোপ। আর এইখানে এই টপটাতে কিন্তু ব্রেক আছে, সব দিকে ব্রেক আছে অ্যাঙ্গেল করে। ঠিক আছে, ম্যানসার্ড রূপ, ডে গ্রুপ, এর মধ্যে গ্যাম্বেল রূপ, প্রথম 4টে খুবই ইম্পর্টেন্ট। প্রথম 4টে না 5টা পড়ো ভালো করে, সুন্দর করে পড়ে যেও, যে 2 ডাইরেকশনের স্লোপ হলে গ্যাম্বেল, 4 ডাইরেকশনের স্লোপ হলে হিপ রূপ, 2 ডাইরেকশনের স্লোপ বাট ব্রেক থাকলে গ্যাম্বেল, 4 ডাইরেকশনের স্লোপ বাট ব্রেক থাকলে ম্যানসার্ড। আর যদি টপ লেভেলটা প্লেন হয় অথবা 4 ডাইরেকশনে
স্লোপ আছে তারপরে, তখন তাকে বলে ডেক রুফ। এই কয়েকটা জিনিস পড়তে হবে, পিকচার আছে দেখে নিও একটুখানি, তাহলেই বুঝতে পারবে। পুরো রূপটা এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে। তারপর দেখো কমন রাফটার কাকে বলে, এটা দেখবে, এটা পড়ে নেবে একটুখানি। ইনক্লাইন উডেন মেম্বার রানিং ফ্রম রিজ থেকে এভিস পর্যন্ত যে রানিং মেম্বার থাকে ইনক্লাইন, সেটাকে হচ্ছে কমন রাফটার বলে। পার্লিন কাকে বলে, হরাইজেন্টাল মেম্বার। ঠিক আছে, ইউজ টু সাপোর্ট, কমন রাফটারটাকে সাপোর্ট করার জন্য যে হরাইজেন্টাল মেম্বার প্রোভাইড করি তাকে হচ্ছে পার্লিন বলে। পার্লিন সাপোর্টেড অন ট্রাস অর ওয়াল, এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পড়ে নেবে। তারপরে দেখো টাইপ অফ পিচ রুপ অর অ্যান্ড সুইটেবল স্প্যান। যদি সিঙ্গেল রুপ হয় লিন টু রুপ, যদি লিন টু রুপ হয় তাহলে আপ টু 2.4 মিটার স্প্যান। কাপেল রুফ হলে আপ টু 3.6, কাপেল ক্লোজ রুফ হলে আপ টু 4.2, কলার বিম রুফ হলে আপ টু 4.2, ডবল অর পার্লিন রুফ হলে আপ টু 4.8। এখানে কিন্তু এই ভ্যালুগুলো এসছে কত মিটার পর্যন্ত, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। আর হচ্ছে স্ট্রাস রুফ 5 থেকে 8, কুইন পোস্ট 8 থেকে 12, কম্বিনেশন কিং কুইন হলে 18, আর স্টিল স্ট্রাস হলে ফর স্প্যান গ্রেটার দেন 12 মিটার। এখানের মধ্যে এই 3-4টে খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। কমন রাফটার পার্লিনের ডেফিনেশন দিয়ে কোশ্চেন এসছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর এইগুলোও মনে রাখতে হবে, যে টেবিলটা আছে এটাও মনে রাখতে হবে, সুইটেবল স্প্যান গুলো, ঠিক আছে। তারপরে দেখো ডোর, ডোর থেকে কি একটা আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করছিল, সেটা আমি বলে দিই। এসি রুমে রিভলভিং ডোর ইউজ করা হয়। স্লাইডিং ডোর গোডাউন স্টোর গ্যারেজ এন্ট্রান্সে ইউজ করে। ফ্লাশ ডোর কিচেন লন্ড্রি লিভিং রুম ডাইনিং রুম হোম অফিস বেডরুম বাথরুম, ফ্লাশ ডোর ইউজ করা হয়। কোলাপসেবল ডোর দেখবে, কোলাপসেবল ডোর রেসিডেন্সিয়াল বিল্ডিং স্কুল শেড গোডাউন পাবলিক বিল্ডিং এসবে কোলাপসেবল ডোর ইউজ করি। রিভলভিং ডোর বেসিক্যালি এসি রুম, প্রোভাইড এন্ট্রান্স টু ওয়ান অ্যান্ড এক্সিট টু অ্যানাদার সাইমেলটেনিয়াসলি, ঠিক আছে। সুইং সুইং ডোর ব্যাংক পুলিশ স্টেশন এইসবে সুইং ডোর ইউজ করা হয়। লাউহার্ড আর ভেনেডিয়ান ডোর এগুলো হচ্ছে বাথরুমে ইউজ করা হয়। ভেনেডিয়ান লাউহার্ড ইউজড ইন স্যানিটারি ব্লক, ঠিক আছে, স্যানিটারি পাবলিক বিল্ডিং এ স্যানিটারি ব্লকে এই ধরনের ইউজ করা হয়। অ্যালাউ ফ্রি প্যাসেজ অফ এয়ার, দেখো এয়ারটাও এয়ারটাও যাতায়াত করতে পারবে, মানে এয়ারও সার্কুলেশন হবে, আবার কি সেম টাইমে প্রাইভেসিও মেনটেন হবে, সেটাকে হচ্ছে লাউহার্ড অথবা ভেনেডিয়ান ডোর বলে। দেখবে এরকম এরকম থাকে ডোরের মাঝে। গ্লেজ অথবা স্যাশ ডোর ইউজড ইন বোথ রেসিডেন্সিয়াল বিল্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ পাবলিক বিল্ডিং হসপিটালে ইন জেনারেলি গ্লেজড অর স্যাশ ডোর ইউজ করা হয়। সিঙ্গেল লেফট ডোর কমনলি ইউজ ডোর এটা। রোলিং শাটার শপ আর গোডাউনে দেখবে রোলিং শাটার ইউজ করা হয়। এই ইউজেস গুলো থেকেই কোশ্চেন আসে বেশি, এখানটা একটু দেখে নিও, টেবিলটা খুবই ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখো এই উইন্ডো স্যাজমেন্ট উইন্ডোজ যেটা আছে, দেখো যেটা দরজার মতো যার পাল্লাগুলো খোলে সেটাকে বলছে স্যাজমেন্ট উইন্ডো। স্লাইডিং উইন্ডো শাটার্স মুভ অন দ্য রোলার বিয়ারিং প্রোভাইড ট্রেন বাস ব্যাংক কাউন্টার শপ এটসেট্রা, খুব একটা ইম্পর্টেন্ট না। গ্যাবেল ডোর আর গ্যাবেল উইন্ডো বে উইন্ডো ইম্পর্টেন্ট। উইন্ডো হুইচ আর প্রোভাইডেড অ্যাট দ্য গ্যাবেল এন্ড, রুপের গ্যাবেল এন্ডে যে উইন্ডো প্রোভাইড করা হয় তাকে হচ্ছে গ্যাবেল উইন্ডো বলে। আর বে উইন্ডো কি, উইন্ডো প্রজেক্ট আউটসাইড এক্সটার্নাল ওয়ালে দেখবে যদি প্রজেক্ট আউটসাইডে প্রজেক্ট করে উইন্ডো বানায় তাহলে তাকে বে উইন্ডো বলে। ল্যান্টার্ন দেখো ফিক্সড অন ফ্ল্যাট রুপে লাইট লাইট প্রোভাইড করার জন্য, রূপ দিয়ে পাস হওয়ার জন্য, সেটাকে ল্যান্টার্ন উইন্ডো বলে। স্কাইলাইট উইন্ডো প্রোভাইড করা হয় স্লোপিং সারফেসে স্কাইলাইট উইন্ডো ইউজ করা হয়। ডরমার উইন্ডো ভার্টিক্যাল উইন্ডো বিল্ড ইনটু দ্য স্লোপিং সাইড, পিচ রূপে স্লোপিং সাইডে যে ভার্টিক্যাল উইন্ডো দেওয়া হয় তাকে ডরমার উইন্ডো বলে, এটাও ইম্পর্টেন্ট। এখান থেকে এমএসসি তে কোশ্চেন আসে, এটা এসেছিল আগের বার। ডরমারটাও বারে বারে আসে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস দেখে নিতে হবে। দেখো গ্যাম্বেল সাইডে যে উইন্ডো সেটা হচ্ছে গ্যাবেল উইন্ডো, এটা হচ্ছে গ্যাবেল এন্ড, গ্যাবেল এন্ডের দিকে যে উইন্ডো প্রোভাইড করি সেটাকে হচ্ছে গ্যাবেল উইন্ডো বলি। দেখো স্লোপিং সাইডে লাইট 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 এন্ট্রির জন্য যেটা হচ্ছে স্কাইলাইট উইন্ডো প্রোভাইড করি, ঠিক আছে। ডরমার উইন্ডো দেখো ভার্টিক্যাল উইন্ডো, স্লোপিং সাইডে ভার্টিক্যাল উইন্ডো প্রোভাইড করেছি, সেটাকে হচ্ছে ডরমার উইন্ডো বলছি।
ল্যান্টার্ন উইন্ডো কি? এটা কিন্তু ফ্ল্যাট রূপে ল্যান্টার্ন উইন্ডো লাইটের জন্য প্রোভাইড করে থাকি। ক্লিয়ার স্টোরি উইন্ডো কি? দেখো জাস্ট স্ল্যাব থেকে কিছুটা নিচে উইন্ডো প্রোভাইড করেছে, এটা হচ্ছে ক্লিয়ার স্টোরি উইন্ডো। ঠিক আছে, আর একটা কি বে উইন্ডো। দেখো আউটসাইডে এক্সপোজড আছে, আউটসাইডে প্রজেকশন আছে, এইটাকে বলি বে উইন্ডো। জানলায় বসে থাকো, সেটা হচ্ছে বে উইন্ডো, মনে রাখো। ক্লিয়ার স্টোরি ওই যে উইন্ডো ইউজুয়ালি প্রোভাইডেড নিয়ার দ্য মেন রূপের নিয়ার বাই যদি উইন্ডো প্রোভাইড করি, ঠিক আছে, তাহলে ক্লিয়ার স্টোরি উইন্ডো বলি। পাইভটেড উইন্ডো, দ্য উইন্ডো ওপেন অ্যান্ড ক্লোজ বাই পাইভটিং ফ্রম দ্য মিডিল অফ দ্য ফ্রেম। ওই মিডিল অফ দ্য ফ্রেম থেকে দেখবে ফ্রেমের মাঝ বরাবর থেকে স্লাইড করে যে উইন্ডোগুলো হয় সেরকম হচ্ছে পাইভটেড উইন্ডো। দেখো ডোর আর উইন্ডো ফ্রেমের কম্পোনেন্টের মধ্যে সিল, বটম পার্ট অফ দ্য ফ্রেমটাকে সিল বলি। জ্যামটাকে কি? ভার্টিক্যাল, যে ফ্রেমের ভার্টিক্যাল মেম্বার উইথ সাপোর্ট ডোর ওপেনিং যাকে সাপোর্ট করে সেইটাকে হচ্ছে জ্যাম বলা হয়, এটা ইম্পর্টেন্ট। হেড, হর্ন হচ্ছে যেটা প্রজেকশন, ঠিক আছে, প্রজেকশন অফ হরাইজন্টাল মেম্বার, ফ্রেমে যেটা টপ আর বটমে দেখবে প্রজেকশন থাকে তাকে ফ্রেম হর্ন বলি। হর্নটা 15 থেকে 20 সেন্টিমিটার রাখা হয়, মানে 150 থেকে 200 রাখা হয়। হোল ফাস্ট দেখবে জেড শেপের, ঠিক আছে, মাইলস্টোন ইউজ করা হয়, মাইল শেপ, জেড শেপ হয়, শেপটা জেড শেপের বানানো হয়, সেটা হচ্ছে আয়রনের ফায়রনের হতে পারে, ঠিক আছে। আর হোল ফাস্ট ডোরের ক্ষেত্রে ইচ সাইডে 3টে আর উইন্ডোর ক্ষেত্রে ইচ সাইডে 2টো ইউজ করতে হয়, ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে হোল ফাস্ট, জেড শেপের হয়, এটা হচ্ছে কি উইন্ডো দিয়েছি বলে ইচ সাইডে 2টো করে আছে। আর এই যে এই পার্টটা বেরিয়ে আছে না, এটাকে হর্ন বলে, হর্ন। এই হর্নটা হচ্ছে 15 থেকে 20 সেন্টিমিটার মিনিমাম রাখা হয়, এটা দেখবে ওয়ালের মধ্যে ইনসাইড করে দেওয়া হয়, ওয়ালের ইনসাইডে থাকে, ওয়ালের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এই কয়েকটা জিনিস পড়ে নিও, খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো সাইজ অফ উইন্ডোটা কি হয়। সাইজ অফ উইন্ডোটা দেখো, ব্রেথ অফ উইন্ডো হচ্ছে 1/8 অফ উইথ অফ রুম প্লাস হাইট অফ রুম, এটা হচ্ছে হয় ইন জেনারেল সাইজ অফ ব্রেথ অফ উইন্ডোটাকে রাখা হয়। এবারে কি বলছে, এটা যে আমাদের উইন্ডো এরিয়াটা ওপেনিং হয়, ওপেনিং এরিয়া, উইন্ডো ওপেনিং এরিয়াটা, সেটা হয় অ্যাটলিস্ট 15% অফ দ্য ফ্লোর এরিয়া অফ দ্য রুম। ফ্লোর এরিয়ার 15% মিনিমাম হতে হবে উইন্ডো ওপেনিং এরিয়া। আর যদি 30 মিটার কিউ ইনসাইড কন্টেন্টস অফ দ্য রুম, দেয়ার শুড বি অ্যাটলিস্ট 1 মিটার স্কোয়ার অফ দ্য উইন্ডো ওপেনিং। 30 MQ যদি ইনসাইড ভলিউম পুরো রুমের হয়, তাহলে 1 মিটার স্কোয়ার অফ উইন্ডো ওপেনিং থাকতে হবে, ঠিক আছে। দেখো ইন জেনারেল আমরা হাইট কত জানি, 3 মিটার। 3 মিটার মানেই এইটার হচ্ছে 10 মিটার স্কোয়ার হচ্ছে, 10 মিটার স্কোয়ারে 1 মিটার স্কোয়ার মোটামুটি উইন্ডো ওপেনিং থাকতে হবে, অ্যাটলিস্ট মিনিমাম 1 মিটার স্কোয়ার। এটা মনে রাখো, এটা পরীক্ষায় এসছে। দ্য টোটাল এরিয়া অফ গ্লাস প্যানেল ইন দ্য উইন্ডো ওপেনিং শুড বি অ্যাটলিস্ট 10% অফ দ্য ফ্লোর এরিয়া অফ দ্য রুম। গ্লাস প্যানেল হলে সেটা 10% অ্যাটলিস্ট ফ্লোর এরিয়ার হতে হয়। আর সাইজ অফ ডোর ইন জেনারেল কি করে বের করে, দেখো উইডথ প্লাস 1 থেকে 1.2 মিটার অ্যাড করতে হয় উইডথের সাথে, তাহলে এটা হাইট পাই। আর হচ্ছে উইডথটা কতটা হয়, হাইটের 0.4 টু 0.6, 0.4 টু 0.6 ইন্টু হাইট করলে আমরা উইডথটা পাবো, ঠিক আছে। এই দুটো জিনিস মনে রাখবে, ইন জেনারেল ডেটা এগুলো। দেখো ডেজিগনেশন অফ ডোর অ্যান্ড উইন্ডো, ডোর আর উইন্ডোর ডেজিগনেশন কিভাবে করা হয়। সাইজ অফ ওপেনিং ইন্ডিকেটেড বাই মডিউল, নাম্বার অফ মডিউল হোয়ার ইচ মডিউল দিয়ে ডিনোট করা হয়, এক মডিউল সমান হচ্ছে 100 হয়, এটা মনে রাখো। ডেজিগনেশন এবার 6WS12 যদি বলে তাহলে কি হবে, ডব্লুটা কি বোঝাচ্ছে, উইন্ডো বোঝাচ্ছে ওপেনিং, আর এসটা কি বোঝাচ্ছে, সিঙ্গেল শাটার। যদি 6WS12 বলে তাহলে উইন্ডো উইথ সিঙ্গেল শাটার, মানে ডব্লু আর এসটা হলো। এবার 6 আর 12টা কি, উইথটা হবে 6 মডিউল মানে 600 mm,
আর 12 হাইটটা হবে 12 মডিউল সমান 1200 মানে উইন্ডো সাইজটা হবে 600 বাই 1200 সিঙ্গেল শাটার উইন্ডো। বোঝা গেল? এটাই হচ্ছে 6WS12 বলতে বোঝায়। এটা বাইরের স্টেটে যেই এই কোশ্চেনে আমি দেখেছি অনেক জায়গায় আসে, এইখানে কোনোবার আসেনি, আসতে পারে, তুমি দেখে নিও। যদি এবার ডবল শাটার বলি তখন কিন্তু ডিটি, ডোর, দেখো ডোর ওপেনিং উইথ ডবল শাটার, ডি হচ্ছে ডোর আর টিটা হচ্ছে ডবল শাটারকে বোঝায়, ঠিক আছে? আর 11, এই 11 মডিউল হয়ে গেল তাহলে 1100, উইডথ আর হাইট কত হয়ে গেল 20 মডিউল মানে হচ্ছে 2 মিটার, 2000 হয়ে গেল, বুঝতে পারছো? তারপরে দেখো, এটা ডোর উইন্ডো ভুল করে লেখা আছে, এটা হচ্ছে যেগুলো আমাদের কম্প্যাকশন ইকুইপমেন্ট আছে, ইকুইপমেন্টের মধ্যে রোলার, গ্রেডার এগুলো সব একটুখানি দেখে নিও, ঠিক আছে? আর ওগুলো তো ইন জেনারেল কি কাজে ইউজ হয় সেটাই পড়ে, যেই বেসিসে, তার বেসিসও এখানে কোনোদিন আসেনি। এটা সয়েল পার্টের মধ্যেও আছে, তবু একটু বলে দিই, দেখো স্মুথ হুইল রোলার, স্মুথ হুইল রোলার ইউজ করি হচ্ছে যখন ক্রাস্ট রক, গ্র্যাভেল অর স্যান্ড থাকে। সিপ ফুড রোলার ফাইন গ্রেন সয়েল সাচ অ্যাজ হেভি ক্লে অ্যান্ড সিল্টি ক্লে। এই সিপ ফুড রোলারটা অনেকবার এসছে। কোথায় ইউজ করা হয়? যখন ক্লেই সয়েল হবে, হেভি ক্লে হবে অথবা সিল্টি ক্লে সয়েল, ফাইন গ্রেন সয়েলে এই সিপ ফুড রোলারটা ইউজ হয়। সিপ ফুড রোলার দেখো, এই দেখো এরকম রোলারটা দেখতে। পিনোমেটিক টায়ার রোলার, পিটিআর যেটাকে বলি, কোর্স গ্রেন সয়েল অ্যান্ড রক পেভমেন্ট অফ সাবগ্রেড ওয়ার্ক বোথ আর্থ ওয়ার্ক অ্যান্ড বিটুমিন ওয়ার্কে দেখবে এই পিটিআর রোলারটা কিন্তু বিটুমিন ওয়ার্কে চালানো হয়। পিনোমেটিক টায়ার রোলার। গ্রিড রোলার কি বলছে? দেখো গ্রিড রোলার হচ্ছে ওয়েদার রক অথবা ওয়েল গ্রেডেড কোর্স সয়েল হলে গ্রিড রোলার চালাই, ঠিক আছে? এরকম গ্রিড রোলার। প্যাড ফুটিং অথবা ট্যাম্পিং রোলার কোহেসিভ সয়েলের ক্ষেত্রে ইউজ করা হয়। প্রোগ্রামার, কর্নার বা কনফাইন জোন, যেখানে কর্নার জোনে আমরা ভারী রোলার চালাতে পারি না সেখানে কিন্তু ফ্রগ র্যামার ইউজ করা হয়। কর্নার বা কনফাইন জোনে ফ্রগ র্যামার ইউজ করি। ভাইব্রেটরি রোলার, কোহেশনলেস সয়েল, স্যান্ডি সয়েল, কোহেশনলেস সয়েল ভাইব্রেটরি রোলার, স্যান্ডি সয়েলে হচ্ছে ভাইব্রেটরি রোলার ইউজ করা, এটা ইম্পর্টেন্ট। ফ্রগ র্যামার কনফাইন জোন বা কর্নার রিজিয়নে ইউজ করা হয়, ঠিক আছে? সিফুড রোলারটা ইম্পর্টেন্ট, পিটিআর ইম্পর্টেন্ট, স্মুথ হুইল রোলার ইম্পর্টেন্ট। এই কয়েকটা, এটা সয়েলেও আছে, আমি দিয়ে দিয়েছি তবু এখানেই, ঠিক আছে? যতটা বেশি ম্যাক্সিমাম ডেটা কভার করা যায় কম টাইমে ততটাই আমি প্রোভাইড করার চেষ্টা করছি। এরপর দেখো, এগুলো হচ্ছে আমাদের গ্রুপ, সোশ্যাল গ্রুপ লিঙ্ক, যেখানে ফলো করতে পারো তোমরা। টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই ফলো করো, কারণ আমাদের যাবতীয় যা যা আমরা ইনফরমেশন আছে সব টেলিগ্রাম গ্রুপে শেয়ার করি। হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে আমাদের, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। এমএসসির পার্টিকুলার একটা গ্রুপ আছে, দেখে নিতে পারো, গ্রুপের ডিটেলস টেলিগ্রামেও আছে, হোয়াটসঅ্যাপেও আছে, গিয়ে জয়েন হতে পারো। সেখানে এমএসসির পিআইকিউ, কিছু কোশ্চেন, কিছু ইম্পর্টেন্ট, সমস্ত কিছু ইম্পর্টেন্ট যা কিছু আমার মনে হয় সেখানে আমি শেয়ার করে দিই, জয়েন হয়ে যেতে পারো। আজকে এখানেই লাস্ট। এরপরে আমি আলাদা আরো কোনো একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে কালকে আপলোড করব। অবশ্যই এগুলো ভালো করে দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আপলোড হওয়ার মুহূর্তে তোমাদের কাছে নোটিফিকেশনটা যাবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদেরও অনেক হার্ডওয়ার্ক লাগে এটার জন্য করতে।